গল্প শুনতে আমরা কে না পছন্দ করি। আর গল্প যদি হয় কোনো ভ্রমণ বিষয়ক, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা নাম হলো গ্রীষ্মের ছুটিতে। লিখেছি আমি নিজে। আমি সাজু। শহরের একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে আমি ক্লান্ত, তাই অনেকদিন ধরে বাইরে কোথাও ঘুরতে যাব ভাবছিলাম, কিন্তু সেজন্য আমাকে গ্রীষ্মের ছুটির জন্য অপেক্ষা করতে হবে। অবশেষে গ্রীষ্মের ছুটি পেয়ে গেলাম। ঠিক করলাম এবারে পরিবারের সদস্যদের সাথে ঘুরতে যাব সেলিমপুর গ্রামে, আমার নানা বাড়িতে। বাবার কাজের অনেক চাপ, তাই তিনি যাবেন না, তাই মাও যাবে না। পরবর্তীতে ঠিক করলাম আমি আর আমার বন্ধু রাজু ওখানে যাব। আমি আর রাজু রওনা দিলাম সকালের ট্রেনে। ঠিক যেমন সিট চেয়েছিলাম তেমনটাই পেলাম। আমাদের সামনের সিটে ছিল দুইটা মেয়ে, যারা আমাদের সমবয়সী বা 2-1 বছরের ছোট হবে বলে মনে হলো। আমি আর রাজু দুজনেই অনেক লাজুক স্বভাবের, তাই ওদের সামনাসামনি বসে থাকতে কেমন জানি লাগছিল। একবার মনে হলো ওদের সাথে পরিচয় করা যাক, কিন্তু পরে ভাবলাম থাক। অনেকক্ষণ ধরে আমি আর রাজু নিশ্চুপ হয়ে বসেছিলাম। একসময় সামনের একটা মেয়ে তেলাপোকা তেলাপোকা বলে চিৎকার করে উঠল। আমি মনে মনে হাসলাম। তারপর মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তেলাপোকা দেখে এত ভয় পাচ্ছেন কেন? উনি বললেন, জানি না। ওই মেয়েটা হঠাৎ তার পরিচয় দিয়ে বলল, তার নাম জান্নাত। যেমন নাম তেমন তার রূপের বাহার, ঠিক যেন সিনেমার নায়িকাদের মতো। মেয়েটা আরও জানালো যে তার বান্ধবীর নাম রেখা। আমরাও আমাদের পরিচয় দিলাম। কিছুক্ষণ এভাবেই আমাদের গল্প চলতে থাকলো। আমি শেষের কবিতা উপন্যাসটা পড়তে লাগলাম। আগে অনেকবার পড়েছি, তবুও ভালো লাগে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমার অনেক প্রিয় লেখক। পরবর্তীতে খেয়াল করলাম জান্নাত নামের মেয়েটাও একই বই পড়ছে। জান্নাতও সেটা খেয়াল করলো এবং বলল, রবীন্দ্রনাথ তারও প্রিয় লেখক। হঠাৎ একটা স্টেশনে মেয়েগুলো নেমে গেল। মেয়েটাকে অনেক ভালো লেগেছিল, কিন্তু মেয়েটার ফোন নাম্বার নেওয়া হলো না। তবে কথা বলতে বলতে মেয়েটা জানিয়েছিল তার বাসা রহিমপুরে, আর তার বাবা মোহাম্মদ জহির খান সেখানকার অনেক প্রভাবশালী ব্যক্তি ও ধনী ব্যবসায়ী। পরে স্টেশনে আমরাও নেমে পড়লাম। তারপর অটো নিয়ে নানা বাড়ি চলে গেলাম। অনেকদিন পর আমাকে দেখে ওরা আবেগপ্রবণ হয়ে পড়ল। তারপর ওরা আমাদের থাকার জন্য একটা ঘর দেখিয়ে দিল। রাতে খাবার টেবিলে দেখলাম অনেক খাবার, পুকুরের টাটকা মাছ, সাথে বিভিন্ন ধরনের শাকসবজি ও মাংস। খাওয়া দাওয়া শেষ করে আবার এক গ্লাস গরুর খাঁটি দুধ দিয়ে গেল। এত খাবার খেয়ে রাজুর পেট খারাপ হয়ে গেল, কিন্তু টয়লেট শুধু একটা থাকায় বেচারার বেহাল দশা হলো। তবে সকালের মধ্যে ওর পেট খারাপ সেরে গেছিলো, কিন্তু রাতে মেয়েটার কথা ভাবতে ভাবতে আমার ঠিকমতো ঘুম হলো না। মেয়েটার মায়াবী হাসি, টানা টানা চোখ, সুমধুর কণ্ঠস্বর সবই আমার মনে পড়তে থাকলো। রাজুকে জানালেও বলল, তুই নিশ্চিত প্রেমে পড়ে গেছিস। আমি বললাম, ধুর, কী যে বলিস। কিন্তু নিজেকে তো ফাঁকি দেওয়া যায় না। সত্যিই মনে হয় আমি ওর প্রেমে পড়েছি। মেয়েটার খোঁজে আমি আর রাজু চলে গেলাম রহিমপুরে, কিন্তু হঠাৎ অচেনা হওয়ায় মেয়েটির বাবার নাম কাউকে জিজ্ঞাসা করা হলো না। খুব ক্ষুধা পাওয়ায় একটা বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে ঢুকে পড়লাম। বিয়ে খাওয়া শেষে গাড়ির ভেতর দেখলাম কনের সাজে জান্নাত। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তারপর সেখান থেকে আমি আর রাজু বেরিয়ে পড়লাম। তারপর রাজু আমাকে একই সাথে সমবেদনা দিল, হাসছিল এমন অদ্ভুত কাহিনী দেখে। আমার প্রেম ব্যর্থ হলেও সেখান থেকে ফেরার পথে একজন ছিনতাইকারীকে সাহসিকতার সাথে ধরিয়ে দেওয়ায় খবরের কাগজে আমাদের ছবি বেরোলো, এবং যে লোককে উদ্ধার করলাম উনি আমাদের উপহার হিসাবে 10,000 টাকা দিলেন। অবশেষে এমন সম্মান পেয়ে নিজেকে ধন্য মনে হলো। আসলে এরপর বুঝতে পারলাম জীবনটা কতটা অপ্রত্যাশিত। কিন্তু জীবনে তারাই সফল হয় যারা হেরে গিয়েও হার মানে না, জেতার জন্য, সফলতার জন্য লড়াই করে যায়। এই ছিল আমার গল্প। জীবনে যা কিছু হবে তা মেনে নিয়ে জীবনটাকে চালিয়ে যেতে হবে, আর মানুষের মন জয় করতে পারাটাও তো
কম বড় সফলতা না, তাই না?